পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি বাংলাদেশে এলেন, একটার পর একটা পার্টির সঙ্গে মিটিং করলেন এবং ইউনুসের সঙ্গে মিটিং করলেন, পররাষ্ট্র তৈয়দ হোসেনের সঙ্গে মিটিং করলেন। সব মিলিয়ে আপনি আসলে কি দেখেন যে এই বিষয়টাকে আবার ভারত কি চোখে দেখতেছে? এবং আমার আপত্তি এই জায়গায়, আপনি যদি ভারত কি চোখে দেখেছে ওইটা দিয়ে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক বিচার করতে চান, তাহলে এই আলোচনা আমি নাই। না, আমার যুক্তি হচ্ছে যে যারা ৭১ সালে আমাদেরকে, আপনাকে অন্য একটা বলি, ৭১ রাখেন, আমি একটা সোজা সাপটা একটা কথা বলি। আপনি বিচার করতে আসছেন বাংলাদেশের সাথে এখনকার পাকিস্তানের দুই রাষ্ট্রের নেতৃত্বের মধ্যে একটা যোগাযোগ আছে, কিন্তু আমার ভূরাজনীতি দিকে খেয়াল রাখা লাগবে না যে আশেপাশে কি করতেছে? শেষ করি এখন এটাকে এই জায়গায় রাখেন। এখন এটাকে যদি আবার ইন্ডিয়ার স্বার্থ দিয়ে বিচার করেন, তার মানে কি আপনিও তো আবার ঘুরে ফিরে ধরে নিচ্ছেন জানো বা যে ইন্ডিয়া পছন্দ না করলে আমাদের কিছু করা যাবে না, এটা হইলো। এখন ইন্ডিয়ানরা দেখবে একটা হিন্দুত্ববাদের চোখে, পাকিস্তানের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে মুসলমান। এই অপরাধ বুঝাইতে পারবো আমরা? বলে আমরাও কি একই অপরাধী নই? তাহলে আমরা ইন্ডিয়ান মনোভাব জেনে এই ঘটনার ব্যাখ্যা করতে পারবো? সিম্পল হিসাব। সবার আগে যদি আলোচনা করতেই চান মিনিংফুলি, তাহলে ইন্ডিয়া কিভাবে দেখতেছে এটাকে আলাদা রাখেন, এটাকে একসাথে নিয়ে দেখতে পারবেন না। দেখলে এটা কোনো আলোচনা হবে না, এটা ইন্ডিয়ার স্বার্থে কিছুক্ষণ সময় নষ্ট করলেন না। আর এই যে বারে বারে বলতেছে, আজকাল যেটা ভিডিও বেড়েছে ৭৪ সালে যে বক্তৃতাটা দিয়ে মাপ চাইছিল ভুট্টো, সেইটার ভিডিও এখন দেখে ফেসবুকে ছেয়ে গেছে। ওটা তো মানুষ নিজে নিজে দেখে নিজে নিজে তো বিচার করতে পারে যে ভুট্টো মাপ চেয়েছিল কিনা এবং কিভাবে মাপটা চেয়েছিল, কত নরম ভাবে, কত কনভিন্সিং ভাবে বাংলাদেশের কাছে মাপ চেয়েছিল শেখ মুজিবের উপস্থিতিতে। আমরা এত মাতবর হয়ে গেছি যে শেখ মুজিবের চেয়ে বেশি মাতবর আমরা এখন। শেখ মুজিব যেটা মেনে নিছিল আমরা সেটাকে মানতেছি না। তাহলে তো একটা গ্রুপ কেন বলতেছে বারে বারে যে মাপ চাওয়া হয় নাই? তো বলবেই তো, যেহেতু বাংলাদেশে ইন্ডিয়ানদের রাজনীতি করার লোকের অভাব নাই। আমরা বড় বড় পার্টিগুলো যদি ইন্ডিয়ান লেজুর ধরে বসে থাকে, তাহলে আপনি তো এরকম ভাষ্যই দেখতে পাবেন না। দাদা, আপনি তো বলছেন যে আপনি কেন ভারতের কথা বলতেছেন। এই ইউক্রেনও বলেছিল যে আমরা কারো দাদারি না, আমাদের স্বাধীন দেশ, আমরা যা খুশি তা করবো, কিন্তু পরে রাশিয়া আক্রমণ করে ইউক্রেনকে ধ্বংস করে দিয়েছে। এই কারণে আমি বলি যে মানে মিললো না, একসাথে মিললো না। ইউক্রেনের কেসটা সম্পূর্ণ আলাদা। ইউক্রেনের কেসটা হলো হোয়াইট সুপ্রিমিজম। বাইডেন গিয়ে কান পড়া দিছে ইউরোপিয়ান ইউনিয়নকে। তাহলে ডিসেম্বরের সম্ভবত 22 বা 24 তারিখে এই চায়নার সাথে তার চুক্তি স্বাক্ষর হয়েছে বিনিয়োগের, সেইটা ফালাই তুইয়া 20 তারিখে, পরে 20 জানুয়ারি বাইডেন শপথ নিচ্ছে। শপথ নেওয়ার পরে তারা উল্টে গেল যে না, এবার তারা ইউক্রেনের যুদ্ধে চলে গেল। এটা কি আসলে? তাহলে ইউক্রেন কি বলছে ওটা তো ইউক্রেনের কথা না। এই যে এখন বুঝতেছে না এই রাষ্ট্র কি করে চলবে যে রাষ্ট্রের কর্মচারীদের বেতন পর্যন্ত আমেরিকানদের টাকায় হয়েছে একদিন গত 4 বছর। এখন বেতন কে দিবে? এটা সার্ভাইভ করতে পারবে না এই রাষ্ট্র। এগুলো শুনতে ভালো লাগে, কারো কথা নাচলে পরে কি হয়, আপনার দেশের স্বার্থ ভুলে গিয়ে আপনি আরেকজনের কথা শুনে দেশের স্বার্থ ওইটা দিয়ে মাপতেছে। এই যে হাসিনা করে আমাদেরকে যে ইন্ডিয়ার গলা বেঁধে দিয়ে গেছে, এটি তো ছুটে দিতে পারতেছি না আমরা এখন। আমরা বাংলাদেশ স্বার্থ কোথেকে দেখবো? আমি তার সাথে নিশ্চিত হয়নি আসলে। এখন আসে সোজা হিসেবটা আসে, তাহলে এখনকার পাকিস্তানের সাথে কথা বলতে আমাদের, ইভেন ওই পাকিস্তানটা কি ইয়ের নওয়াজ শরীফের ভাইয়ের পার্টি না, তারা ক্ষমতা আছে, এটাও ইম্পর্টেন্ট না তো। জেনারেলি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক, আরো বিশেষ করে কোন পাকিস্তান। আর তো খুব পরিষ্কার করে আমি বলতেছি, সবসময় বলে আসছি, আজকেও আপনার সামনে আরেকবার বলে দিই, এখন আমরা আমাদের বিএম-9 কে খাড়া করতে হবে, আমাদের মিলিটারি অস্ত্র লাগবে। না, সে বিষয়ে আমি আসবো, কিন্তু মানে ভারত অভিযোগ করতেছে, মানে ভারত বারবার বলতেছে আমি দেখেছি ভারতীয় মিডিয়াতে সম্প্রতি আমাদের কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তিনি গিয়েছেন পাকিস্তানে, গিয়ে তিনি কয়েকদিন ছিলেন। এটা নিয়ে ভারতীয় মিডিয়াতে অনেক কথা হচ্ছে। পিএমজি পাকিস্তানে যান নাই, ভুল তথ্য আপনার কাছে। পাকিস্তানে গিয়েছিল কামরুল সাহেব।
না না না, এখানে আমি এখানে কি বলছি আপনাকে? এখানে এখানে ওই ইনকিলাব পত্রিকার খবর, যে আমি আপনার যদি পড়ে শোনাই, আমি মনে পাকিস্তানের করি জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির জামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। ঢাকায় কিএমজি এখন পর্যন্ত বিদেশে কোথাও যায়নি। না না না, এখানে লিখেছে শুক্রবার দেশটির জয়েন্ট স্টাফ সদর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, এটা পাকিস্তানে হয়েছে বলে। আপনি কথাই বলতে দিচ্ছেন না তো। জি বলুন। কোন দেশে এটা হয়েছে? পাকিস্তান। না, উল্টা হয়েছে এটা। কারণ এইবার এমন একটা সময়ে কিএমজি কে বসতে হয়েছে, কারণ সেই সময় না কামরুল সাহেব ঢাকায়, না ওয়াকার ঢাকায়। ফলে ওনাকে পাকিস্তানের যে টিমটা আসছিল তার সাথে একটা বৈঠকে বসতে হয়েছে। আচ্ছা, যদি বসে তো হোয়াট ইজ দ্য প্রবলেম? এখন বলেন কিএমজি কি বসছে, তাতে কি হচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি না, আমার কথা হচ্ছে যে মনে করেন যে আমি ভারত, তো আমার চিরশত্রু পাকিস্তান। এখন তোমরা আমার চিরশত্রু তো আমার কি? তো তো এখন তোমরা আমার চিরশত্রুকে হাত মিলাচ্ছ, তার মানে তোমরা আমার চিরশত্রু হয়ে গেলাম। তো আমরা তো ইন্ডিয়ানদের এনিমি তো হয়েই আছি। না, আমাদের বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে সেদিন থেকে এনিমি হয়ে আছে। আমাদের চিকেন নেকের কাছে তোমরা বিশাল একটা এয়ারপোর্ট খুলতেছো লালমনিরহাট, আবার চীনের থেকে জেট এনসি। আপনি গৌতম দা এটা কিভাবে দেখছেন? আমি আমার স্বার্থে সবকিছু করব, আমার সেই রাইট আছে। ইন্ডিয়ান কনসার্ন থাকলে বলবে, আমাদের যদি মনে হয় এটা শোনা দরকার শুনবো, আদবে শুনবো না। কি বলেন, আমি বলছি। আর ইন্ডিয়ান মুরুদ থাকলে ইন্ডিয়া বাংলা দেখ, আমরা দেখি আমরা কোন মুরুদ এটাকে পার হয়ে চলে যাবো। এজন্য ইন্ডিয়ার কিছু ইন্টেলেকচুয়াল বলে যে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে ইন্ডিয়া ঠিকই করেছে। তার যদি শেখ হাসিনা পালিয়ে না যেত তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না যে বাংলাদেশটাকে পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলছে। এটা উত্তর দেখ ইন্ডিয়া। জি, এখন কোশ্চেনটা মুরুদের, আপনি এদিক সেদিক করে ঘুরে ফিরে লাভ হবে না। আমরা বাংলাদেশের মানুষ কেন এরকম শেখ হাসিনাকে ক্ষমতা রাখবো? এখন যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয় তখন আমরা শুনেছি যে আমেরিকা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করিয়েছে বাংলাদেশকে, যে এই চুক্তির বিষয় গোপন থাকবে, আপনি জানেন। তো পরে আমরা শুনলাম যে সেখানে আছে যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, কিন্তু এই বিষয়টা আমার কাছে আসলে বুঝে আসে না যে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে বলে যে চুক্তি করলো, এখন তারপরে তো চীনের ফুটপ্রিন্ট তো কমতেছে না। চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে মানে চীনের সঙ্গে যোগাযোগ কমাতে হবে। তো এখন তারপরে দেখলাম যে বিভিন্ন চুক্তি হচ্ছে, চীনকে তিস্তা প্রকল্প দিচ্ছে, চীনকে উপরে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, চীনকে মংলা বন্দর দিচ্ছে, চীনের কাছ থেকে জেট এনসি বিমান কিনতেছে, একটা বিমানের দাম 50 মিলিয়ন। এতে কি আবার আমেরিকা বিরক্ত হবে কিনা? এগুলো আপনাদের পুরান চিন্তা। আমি বারবার বলতেছি পড়াশোনা করেন। আমার দুইটা আর্টিকেল বেরিয়েছে পড়াশোনা করার জন্য, রাজনীতিবিদদের এমনকি ইউনিভার্সিটির মাস্টারদেরকে যারা আতলামো করে কামকা না বুঝছে। আগে তফাৎ বুঝতে চেষ্টা করেন। বাইডেনের ফরেন পলিসি বা বাইডেন কি করবে বলে ক্ষমতা এসেছিল বা 4 বছর ছিল, আর ট্রাম্প কি করবে বলে ক্ষমতা এসেছিল। এইগুলোরই ফারাক যখন বুঝেন না আপনি, তখন তো এটা উল্টাপাল্টা বলবেন। এগুলো ছিল বাইডেনের পরিকল্পনা ছিল। ইভেন বাইডেন যে 3 বছর আমাদেরকে বিরোধী দলকে রাস্তায় আন্দোলন নামাই দিয়েছিল, করার সুযোগ করে দিয়েছিল, 4th ইয়ারে গিয়ে আবার দ্রুত হাসিনার সাথে কম্প্রোমাইজ করে নিল কেন? আপনি এগুলো কোনো কিছু খবর নেবেন না। আপনি এখন বলতে থাকবেন না আমেরিকানদের পলিসি হলো এটা, তা মুখস্থ বললে তো হবে না। ট্রাম্প তো নিজেই বলছে যে আমি এগুলোর ভিতরে ঢুকবো না, আমার কোনো আগ্রহ নেই এগুলোর ভিতরে। এবং আগের বারে ট্রাম্প এক যেটা তখনও করেছে, যেটা এখনো করেছে, এখনো করছে, সেটা হলো যখনই কোনো ফাইল আসে খরচ বিষয়, এখনকার ট্রাম্পে কোথা থেকে হয় পেন্টাগন থেকে আসে, মানে ওদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আসে, বা স্টেট ডিপার্টমেন্ট মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখনই আসে, এবং যদি দেখে যে ওর ভিতরে একটা খরচ খরচার পার্ট আছে, ট্রাম্প ওইটাকে নিয়ে যে ডাস্টবিনে ফেলা দেয় ফাইল থেকে। কারণ ট্রাম্পের প্রতিজ্ঞা হলো যে থার্ড পার্টির কোনো
বিষয়ে, বিশেষ করে যুদ্ধের বিষয়ে কোনো খরচ খরচা টাকা পয়সা ব্যয় হয়েছে এরকম প্রজেক্ট সে নাই, অনাগ্রহী। এই যে ইউনূস সাহেব জবরদস্তিতে একটা স্টেটমেন্ট লিখেছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের বরাদ দিয়ে যে তারা ইন্দো প্যাসিফিক পলিসি নিয়ে কথা বলছে, ভুয়া, এটা মিথ্যা কথা। ট্রাম্প আজ পর্যন্ত ইন্দো প্যাসিফিক পলিসি এই শব্দটা উচ্চারণ করে কোনো কথা বলে না। এবারকার ক্ষমতা আসার পরে চাপাবাজি মানলে হবে? সবাই কি তাদের মতন গাদা নাকি? আমেরিকান দলিল পড়ি না আমরা? সো ইন্দো প্যাসিফিক পলিসি ইজ এ ডেড কেস, ডেড ইস্যু, অন্তত ট্রাম্পের কাছে। আগামীতে থাকবে না সেটা অন্য কথা, কিন্তু আগামী 4 বছর, এটা তো 1 বছরও শেষ হয়নি এখন ট্রাম্পের, আরো 3 বছর আছে। এগুলা বুঝে কথা বলতে হবে আমাদেরকে। তো যেই ট্রাম্পের ডিকশনারিতে ইন্দো প্যাসিফিক পলিসি শব্দটাই নাই, সেখানে আপনারা পুরান ধারণার উপর ভরসা করে নানান কথা বলে যাচ্ছেন, অনুমান ছাড়তেছে, তবে তা আমাকে চ্যালেঞ্জ করেন না কেন? দেখান আপনি যে ট্রাম্পের কোন বক্তৃতায় ইন্দো প্যাসিফিক পলিসি বলে কোনো শব্দ উচ্চারণ করছেন উনি একবার। ওনার কায়দা আলাদা, ওনার মতন করে করতেছে না। উনি যে চীনের পক্ষে তাও তো না, চীনের সাথে বিরোধ করে উনি নিজে বেটার জায়গায় যাবেন উনি সেটা মনে করেন। দাদা আমার দর্শকদের একটা প্রশ্ন, মানে দর্শক একটা প্রশ্ন করি যে এই আমেরিকার রাষ্ট্রদূত, মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন, তিনি এত মিটিং করতেছেন কেন? মানে আর বাদ নাই, তিনি আজকে সম্ভবত সিএসির সঙ্গে মিটিং ছিল, এটা ক্যান্সেল হয়েছে ওই ব্লগের কারণে। রুটিন ভাই, এটা তো ইউরোপিয়ান করছে, আপনি ওটার নাম দেন না, ট্রেসির নাম দেন বেশি করে দিতেছেন কেন? না, প্রধান বিচারপতির সঙ্গে তার কিসের মিটিং? জাস্ট কমন রুটিন বলতে পারেন। যেমন সে খোদ লন্ডনে গিয়ে তারেকের সাথে বৈঠক করে আসছে, এটাকে আমি রুটিন মনে করি। এই জন্য জাস্ট এটা রিকোয়েস্ট করছে ইউনূস সাহেব যে একটু আপনি গিয়ে একটু বুঝান, এটা তাই। এটা যদি রিয়েলি সিরিয়াসলি, শেষ করি, এটা যদি রিয়েলি ট্রাম্প সিরিয়াসলি নিত তাহলে ঢাকা থেকে কেন যাবে? স্টেট ডিপার্টমেন্টের লোক আসতে পারেন না লন্ডনে? সিরিয়াসলি না, এটা এটা যে স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য না, পজিশন না, এটা খুবই নিচের লেভেলের, লোকাল লেভেলের একটা রিকোয়েস্ট। এটা তো তার প্রমাণ না। কিন্তু কেন যাবে উড়াল দিয়ে একদম তারেক রহমানের সঙ্গে দেখা করতে? মানে রিকোয়েস্ট করে। আর এই যে বললাম নিচের লেভেলে যা কিছু সম্ভব, একটু যা কিছু করা যায় ওটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। উপরে উঠলে পরে ট্রাম্প এটাকে নাকচ করে দেবে। আপনাকে বলতে, আর আপনাদের না হলে আমার ব্যাখ্যা যদি পছন্দ না হয় আপনি নিজের ব্যাখ্যা দেন, কিন্তু এটুকু তো মানবেন অ্যাটলিস্ট যে এটা বাইডেনের আমল না। বাইডেনের পলিসির সাথে ট্রাম্পের পলিসি আকাশ পাতাল পারে। ট্রাম্প থার্ড কোন দেশের ভিতরে যাবে না। ইভেন এই যে আপনার করিডোর, চীনের সাথে ঝগড়া বাঁধার জন্য প্ল্যান করেছিল ইউনূস সাহেব, করিডোর দিয়া, তো এটা কোথায় গেল? এখন করিডোর আলাপ, করিডোর শব্দটাই তো উচ্চারণ করে এই তিনটা রোহিঙ্গা সম্মেলন করছে, একটা তো করে ফেলাইছে 3 দিন ধরে, 23, 24, 25 নাকি 24, 25, 26, তো একবার তো উচ্চারণ করে নাই করিডোর দেওয়ার ব্যাপারটা, কেন করে নাই? আর পারলে একটু খবর নেন, এই যে ইয়ে গেছিল আমাদের ওয়াকার সাহেব গেছিল যে চায়না, ওয়াকারকে চীন কি বলছে ওইটা নিয়ে একটু শুনে, পারলে খোঁজ করে বের করেন কি বলছে। দাদা কি বলছে একটু যদি বলতেন। না, আমি আমার বিপদ হচ্ছে, আমার মুখ দিয়ে বলার দরকার নেই। সোজা কথা, চীন পরিষ্কার করে একদম মানে বাস্তবতা দেখাই দিচ্ছে যে তোমরা যদি এগুলা করতে থাকো তাহলে বুঝছো তোমাদের অবস্থা কি হবে, নাগাই মরবা। তোমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয় নাই, আনতে পারো না, কমিট করছে বারবারে, দেয়নি। এখন কি হবে? এখন আমার যেগুলো ধার হয়েছে, ধারের কিস্তি দেওয়ার সময় হয়েছে, দিতে পারবা? নতুন টাকা লাগবে, দিতে পারবা? জোগাড় করতে পারবা? সরকার চালাইবা কেন? আর আমার এই লোন শোধ করবা, লোনের কিস্তি দিবা কেন? ওগুলো খরচ করো। বাংলাদেশের 50 কিলোমিটারের মধ্যে তুমি আমেরিকান আর্মিতে নিয়ে এসে আরাকান আর্মির সাথে বসাই দিবা, আর আমরা এগুলো দাঁড়া দাঁড়া দেখবো? ন্যাচারাল কথা। আর তুমি আমার কাছে আসছো যে এগুলা ইয়ের আরাকান আর্মিদের ব্যাপারটা কি হবে, কেন আরাকান আর্মি আমাদের ইয়েদেরকে টেকনাফের আমাদেরকে জেলেদেরকে মেরে ফেলতেছে, ধরে নিয়ে যাচ্ছে, এগুলো কি জবাব হবে বুঝতে পারছেন না? ওই যে
আমি যেটা প্রায় বলি যে ভাই বাজারে ডালের দাম কেমন যাচ্ছে, যদি ডালের দাম খুব বেশি যায় কারণ ডাবল হয়ে গেছে, তার মানে ভাতের মধ্যে আপনার ডাল নেওয়া যায় না, গর্ত করি না, ওই গর্তটা ছোট করবেন না বড় করবেন নির্ভর করছে বাজারে ডালের দাম কেমন। তা ডালের দামের খবর রেখে ভাতে গাড়া করতে হয়। আপনি বাজারে খবর নেন না, খালি বড় করে একটা গর্ত করতেছেন ডাল নিবেন বলে, কি হবে? এই জন্য বলে ভাতে গাড়া করবা, বাজারে ডালের দাম যাই না। তাহলে দুনিয়াদারের খবর নাই, ট্রাম্পের পলিসি কি তাই জানান না আপনি? আপনি ট্রাম্পের গলায় ঝুলাই দিবেন, বাংলাদেশকে একটা করিডোর দিবে, বাংলাদেশ করিডোর দিবে, আর বাংলাদেশের উপর দিয়া আমেরিকা আর চাইনা মারামারি করবে আমাদের বাংলাদেশের ভূমির উপরে দাঁড়ায়, আমরা দাঁড়ায় যাইবো হাততালি দিব, খুব মজা। হ্যাঁ, এইটা ব্যাককেলে এত ব্যাককেল হয় কেমনে একটা মানুষ? করিডোর দেওয়ার মানে বুঝে না এটা? কি বলতেছে এটা? ওরা কি ভাবতেছে আমেরিকার বিরাট সুবিধা পাই দিল, এইবার আমাদেরকে চুম্মা দিয়ে দিয়ে আমেরিকার রাখবে? এটা কি খলিল সাহেব ভাবতেছে? এটা কি ইনু সাহেব ভেবেছে? এটা ভেবে কি করতে গেছিল? তাহলে এখন নাই কেন? এখন আবার করিডোর আলাপ করেন না কেন? চুপ করে গেছেন কেন? গৌতম দা, এই সরকারের ভিতরে একটা গুপ্ত সরকার আছে, সেই গুপ্ত সরকার আসলে কারা? এই সরকারের ভিতরে নাকি একটা গুপ্ত সরকার আছে। এটা যারা বলতেছে বেকুর মতো তারা বরং বলুক যে ইন্ডিয়ার সাথে তার ব্যক্তিগত খাতিরটা কেমন, ওটা বলে না কেন? আরে হিন্স দিয়ে দিই, আমেরিকা থেকে প্লেনে করে আইতেছে, ফার্স্ট ক্লাসে চললে কিন্তু অনলাইনে এই টেলিফোনে কথা বলা যায়, জানেন বোধ হয়। কে আসতেছে? কেউ একজন, এবং ওখানে বসা অবস্থায় সে ফোন করছে একটা ইন্ডিয়ান এজেন্টের সাথে বাংলাদেশে। এটা আমাদের ফখরুল মিয়া খুব ভালো জানে এটা, তো ওগুলো করে না কেন? সরকারের ভিতরে সরকার বুঝতেছে কোথেকে, এই সরকারের ভিতরে সরকার যারা আছে তাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক তাদের। ট্যাটের জেনারেলটা কাদের লোক? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভিসি প্রো ভিসি গুলোকে নিয়োগ দিছে কারা? কার কথা শুনে? জামাত না, সমস্ত গুলো বিএনপি দিতেছে। কারণ সরকার বিরুদ্ধে সরকার বলতে কি বুঝতে চাচ্ছে? এইগুলা এক একটা চাপা ছাড়লেন, মনে করলেন আপনি একটা বিরাট জ্ঞানের কথা বলে ফেলেছেন, এখন মানুষ আপনাকে খুব বাপ বাপ, লোকটা অনেক কিছু জানে, এইগুলো বাপ ছাড়াইলে হবে? হ্যাঁ, আর এই যে বললাম আপনি এখন এস আলমের টাকায় চলতে চাইতেছেন, আবার এস আলম গেছে হাসিনার সাথে দেখা করতে, ওটার বিরুদ্ধে গোসা করতেছেন। আরে বাবা, আপনারা তো ইন্ডিয়ান প্রোডাক্ট, আপনারা কেমনে ইন্ডিয়ানের বিরুদ্ধে? ইন্ডিয়ানের হেল্প না করলে হাসিনার সাথে এস আলমের সাক্ষাৎ হয় কেমনে? তার যে বর্ণনা দিছে নয়া দিগন্ত, দেখেন 7 জায়গায় ঘুরায় যাতে পিছনের লোক কেউ না থাকে, কেউ না থাকে, যে কোন গাড়ি দিয়ে এস আলমকে নিয়ে যাওয়া হচ্ছে হাসিনার সাথে দেখা করার জন্য। সে তো হাইলি সিকিউর একটা জায়গা, তো সেটা যদি ইন্ডিয়ানরা হেল্প না করে তাহলে তো এস আলম যেতে পারে না, তাহলে পুরো অ্যারেঞ্জমেন্টটাই তো ইন্ডিয়ানদের অ্যারেঞ্জমেন্ট। আপনি সেটা দেখলেন না, ইন্ডিয়ান দালালি করতেছেন। আর এখানে কেন এস আলমের সাথে দেখা করতে হলো শেখ হাসিনা? উনি ইলেকশন বানচাল করতে চায়। এগুলো কি বলতেছেন আপনি? কথা কোন তাল নাই আসলে। শেখ হাসিনা তো এই যে বললেন যে আপনি সরকারের বিরুদ্ধে কেউ একজন আমাদের সরকারের বিরুদ্ধে, আপনাদেরই গুরু যারা, আপনাদেরই এজেন্ট যারা, আপনারা যারা এজেন্ট, সেই ইন্ডিয়ানরা এটা করে দিচ্ছে। তো আপনি মুরুদ থাকলে কি ইন্ডিয়াকে নালিশ দেন না কেন? চিৎকার করে বলেন ইন্ডিয়া কেন হাসিনার সাথে দেখা করতে দিচ্ছে সালামের, অভিযোগ করেন আসি মুরুদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যদিও সেনাবাহিনী নিয়ে বেশি আলোচনা করতে চাই না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীতে কিছু কিছু অফিসার আছেন যারা বিজিবি থাকা অবস্থায়, র্যাবে থাকা অবস্থায় গণহত্যা করেছেন, গণহত্যা করে তারা 5ই আগস্টের পরে আবার সেনাবাহিনীতে ফেরত গিয়েছেন, কিন্তু তাদের বিচার হচ্ছে না। আমি যদি একজন কর্নেল নাম বলি, কর্নেল রেদওয়ান, আমরা ওপেন দেখেছি যে তিনি গুলি ছুঁড়েছেন সেই রামপুরাতে, সেই দিন প্রায় 23 জনের মতো শিক্ষার্থী মারা গিয়েছে, কিন্তু তাকে সামরিক আদালতে বিচার করে ভৎসনা করা হলো এবং 6 মাসের প্রমোশন ক্যান্সেল, এই সামান্য লঘু শাস্তি দেওয়া হলো। আরো বিভিন্ন তদন্ত কমিটিগুলো অভিযোগ আছে যে ওয়াকারুজ্জামান নিজের লোক দিয়ে প্রভাবিত করতেছেন, হাসান নাসির সাহেব সাবেক ব্রিগেডিয়ার জেনারেল তাকে পিএনজি করেছেন। তো সব মিলিয়ে আসলে আপনি তার ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? যদিও অনেকে বলেন তিনি বিপ্লবের পক্ষে শক্তি। কার ভূমিকা?
জেনারেল ওয়াকারুজ্জামানের বর্তমান যে ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন সব মিলিয়ে? আমি খুব জেনারেলি বলবো, আমি কামনা করি বাংলাদেশে একটা নতুন সরকার কায়েম হোক, জাস্ট লাইক আগস্টের সরকার, এবং হওয়ার পরে এই সবগুলোর বিচার হোক, তার সেই মুরত থাকুক, ওরকম একটা সরকার আসুক যে বিচার করবে। এটা ওয়াকার মোয়াকার কারো কথা শুনবে না, এরকম একটা মুরদালা সরকার আসুক, এই কামনা করি। কিন্তু আমরা তো ইদানিং দেখছি যে আওয়ামী লীগের লোকজন ইদানিং ওয়াকারুজ্জামানের খুব সমালোচনা করতেছে, বলতেছে যে ওয়াকারুজ্জামান হচ্ছে মীর জাফর, পলাশির যুদ্ধে যেমন সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল মীর জাফর, হাসিনার সেনাপতি হচ্ছে এই ওয়াকার মীর জাফর। খুব সমালোচনা করতেছে যে সেদিন যদি ওয়াকার একটু বাধা দিত, ওয়াকার একটু পক্ষে দাঁড়াতো হাসিনার, তাহলে হাসিনার পালিয়ে যাওয়া লাগতো না, এরকম ব্লেম করতেছে। না, এটা আপনি পিছনে পুরানা